হোমিওপ্যাথিক ভালো চিকিৎসক তার সালফারটা বেশি লাগে। যিনি হোমিওপ্যাথিক ভালো চিকিৎসক তার সালফারটা বেশি লাগে, আর যিনি হোমিওপ্যাথিকের খারাপ চিকিৎসক তারও সালফারটা বেশি লাগে। সালফার হচ্ছে সুরা দুষ্ণাশক, সবচেয়ে বড় ওষুধ, ঔষধের রাজা। সালফার কি? সুরা দুষ্ণাশক, সবচেয়ে বড় ওষুধ, ঔষধের রাজা, কিং অফ দ্য হোমিও মেডিসিন। কিং অফ দ্য হোমিও মেডিসিন, হোমিও মেডিসিনের এটা হচ্ছে রাজা। এই জন্য এই ওষুধের আমরা কিং নামে এই ওষুধটাকে আমরা ডাকি। আমরাও সালফার লিখি না, অনেক সময় কিংই লিখি। কিং মানে ওষুধের রাজা, অন্য ওষুধ না, হোমিওপ্যাথিক ওষুধের রাজা। কেন হোমিওপ্যাথিক ওষুধের রাজা? কারণ আমরা যখন সূরা পড়ছি তখন সূরার মধ্যে পড়ছি, কি পড়ছি? যে তরুণ পীড়া কিভাবে হয়, পড়ছিলাম কিনা? জি। তরুণ পীড়া কিভাবে হয় ওখানে আমরা পড়াই যে তরুণ পীড়া হচ্ছে সূরার উচ্ছ্বাস বা ঢেউ, অর্থাৎ সূরার উচ্ছ্বাস বা ঢেউ। ওই যে কয়েকদিন আগে যে রমেল কি জানি নাম, ওই রমেল রেমেল রেমেল যে হয়েছে একটা ঢেউ উঠছে না সমুদ্রে, ঢেউটা নিম্ন এলাকা প্লাবিত হয়েছে না? জি। কতক্ষণ স্থায়ী রয়েছে? একদিন দুই দিন, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে নাকি? এরকমের একটা সূরার কারণে তরুণ রোগ শুরু হয়। এই তরুণ রোগের যে একটা ঢেউ, এই ঢেউটাই আইসা দেহটার একটু ক্ষতিগ্রস্ত করে দিয়ে দেয়। আর এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হই, তাদের কাছ থেকে আবার একটা চিকিৎসা নেই, তরুণ রোগের চিকিৎসা। তরুণ রোগের চিকিৎসার জন্যেই তখন প্রাচীন রোগ হয়। এটা কি একটা সময় ভালো লাগে, পরে যে অবস্থাটা তৈরি হয় এটা হলো প্রাচীন রোগ, সাইকোসিস। প্রাচীন রোগের চিকিৎসা করলে জটিল রোগ হয়, আর জটিল রোগের যখন চিকিৎসা করে আরো বড় জায়গা যায়, বিদেশ চলে যায়, তখন হয় চিকিৎসা বিভ্রাট। আর ওই চিকিৎসা বিভ্রাটের রেজাল্টই হয় ক্যান্সার। চিকিৎসা বিভ্রাটকে আমরা ক্যান্সার বলি। চিকিৎসা বিভ্রাট চর্মরোগ, সালফারকে প্রধানভাবে চিনার উপায় হচ্ছে চর্মরোগ। সালফারকে চিনবেন কিভাবে? এই রাস্তাটা যাইতেছে সালফার চিনবেন। সালফারের প্রধান কার্যকারিতা হচ্ছে মানে কি হবে? চর্মরোগ। চর্মরোগের ইতিহাস যার মধ্যে আসে তাকেই সালফার দিতে। কি বললাম? চর্মরোগের ইতিহাস যার মধ্যে পাবেন সেই সালফারের রোগী। চর্মরোগ এবং চর্মরোগের ইতিহাস যার মধ্যে আছে সেই সালফারের রোগী। মনে থাকবে কিনা? আচ্ছা, এই আরক্তিমতা সালফার ওষুধ সিলেকশন করতে এখন এত সহজ যে আপনাকে সালফার ওষুধ সিলেকশন করতে রোগীর অন্য লক্ষণ দেখা খুব একটা জরুরি না। আরক্তিমতাটা সবচেয়ে বেশি প্রকাশ পায় ঠোঁটে। একবারে লাল টুকটুকে ঠোঁট যায় সালফারটা কি রোগ হয়েছে জানার দরকার নেই। লাল টুকটুকে ঠোঁট যায় সালফারটা। কালো মানুষটাও মানে কি এই যে ঠোঁটের কালো এলো, ভিতরের সেটা যখন টুসটুসে লাল, অনেকটা শুষ্ক ফাটা, হয়। ফাটাই হবে তা না। বিশেষ করে কোরআনের বাকিগুলো সব সালফারের রোগী হয়ে যায়, কারণ ওই যে সারাক্ষণ বটবট কি আলিফ লাম বিসমিল্লাহির রহমানির আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে পড়তে থাকে, সর্বক্ষণ যে পড়তে থাকে কমিলেনের ছাত্ররা, ওরা তো সবচেয়ে পরিশ্রমী, সর্বক্ষণ এই যে পড়তে থাকা অবস্থায় যে লিখজিলিটা এটা বেশি সামনের দিকে চলে আসে। বেশি চলে আসার জন্য ঠোঁটগুলো একবারে টুসটুসে লাল হয়ে যায়। আপনি দেখবেন শতকরা 80 জন ছাত্রের ঠোঁট টুসটুসে লাল।
যারা কবি লাইন বা হেফজালাইনে পড়তেছে। সাক্ষী আমি আজকে সাক্ষী হয়ে গেলাম। তাদের মধ্যে শতকরা 80 জন ছাত্র পাবেন যাদের ঠোঁটগুলো টসটসে লাল, কালো যদি হয় তাহলে ভিতরের অংশ লাল। সত্য কিনা? সেগুলো সাহেবের লাল কিনা? অর্থাৎ এই যে শৈশলিক জিলিটা, এই যে নির্যাসটা, এটা তো সামনের দিকে আসে পড়তে পড়তে, সামনের দিকে এটা আসার করে এটা ক্ষতকারী, স্রাবগুলো ক্ষতকারী হয় বিদায়ী, আরো তীব্রতাগুলো দেখা দেয়। সকল দ্বারে স্রাব যে দিকে প্রবাহিত হয় এই জায়গাটা ওই হাজিয়া যায়, চুলিয়া যায়, লাল হয়ে যায়। এইটাই সালফারের উত্তম লক্ষণ। এইটারে বলা হয় আরেকটিমতা। বুঝাইতে পারলাম কিনা? সকল গিরাগুলো আছে না, গিরাগুলো দেখবেন লাল বিশিষ্ট হয়ে যায়। এটা সালফারের আরেকটিমতা লক্ষণ। চোখে দেখলেই চলবে, এইটা বড় লক্ষণ। বাচ্চাদের মালদারটা যেন একটু ফাঁকা হয় তখন দেখা যায় টুসটুসে লাল, কিচ্ছু লাগবে না সালফার। অর্থাৎ যে দিকটা প্রবাহিত হয়, যা চোখের পানি পড়তেছে যে দিকটা, চোখের পাতাটা লাল, চোখের পানি পড়ে চোখের পাতাটা লাল, সালফার। আমি কি বলছি বুঝাইতে পারতেছি কিনা? কর্ণশুল, কানের দিকটা পানি টানি পড়ে, সালফার। বুঝাইতে পারলাম কিনা? সালফার। নাকটা এই যে বড় একটা দেখে, নাকে বাসুর বলতাম আমরা, বাসুর বাড়িতেছে নাকের এইখানে একটা এই কি বলে একটা ড্রপের মতন নাকের এখানে বড় হইয়া কারো কারো বসে থাকতো এখানে। পরে এটা যখন আবার টান মারলে যখন টান দিত তখন দেখতাম যে এই জায়গাটা লাল সুইলা রয়েছে, এটা সালফার। অর্থাৎ ক্ষতকারী স্রাব যেই দিকটা যায় এই দিকটা হাজিয়া যায়, চুলিয়া যায়, আরক্তিম হয়ে যায়, মানে লাল হয়ে যায়, এটা সালফার। বুঝাইতে পারলাম? বুঝে আসলো কিনা? দাঁড়ান তার মানে সালফার চিনবেন কিনা? যেখানে আরক্তিমতা ওখানে সালফার। বেলেডোনার রং এইখানে সালফারের সাথে মিলে। বেলেডোনার রং হচ্ছে, বলছে যে এই বেলেডোনার রংটা একবার আলতার রঙের মতো। বেলেডোনা হচ্ছে এইখানে, বেলেডোনা হচ্ছে অ্যাকুইড, সালফার হচ্ছে রোডিক। বুঝাইতে পারলাম কিনা? তাহলে আরক্তিমতাটা আমরা বুঝলাম কিনা? আরক্তিমতা মানে যেটা দেখতে লাল দেখা যায়, রক্তরাঙা। আরক্তিমতা মানে রক্তরাঙা, আরক্তিমতা মানে রক্তরাঙা। মনে থাকবে কিনা? সালফার। এই কত লেখা যায় বুঝছেন? যে কথাটা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কানের কথাটা যখন উঠছে, তখন কানের কথাটা বলে ফেলছি, পরে আবার মনেও নাও থাকতে পারে। সালফার পানিতে বিক্রি, চুলকাইতে চুলে ফেলে। চুলকাইতে এত মজা লাগে যে না চুলা পর্যন্ত চুলকাইতেই থাকে। চর্মরোগ যেটা বলছিলাম, চুলকাইতে চুলে ফেলে, চুল আনার পরে জ্বলা শুরু হয়। অর্থাৎ চর্মরোগ চুলকাইতে মজা, চুলকানোর পরে চুলিয়া যায়, হাজিয়া যায়, রক্তপাত হয়ে যায়, এরপরে শুরু হয় জ্বালা। যখন পানি দেয় এর মধ্যে তখন আরো জ্বালা বেড়ে যায়, পানিতে বৃদ্ধিটাও খায়। বুঝতে পারলাম কিনা? চলবো যেই কথা বলি মনে থাকবে? মনে থাকবে তো? তাইলে আরক্তিমতা গেল, মানে এই আরক্তিমতা জ্বালা, রক্তবরণ, ঠুট্টি, টুকটুকে লাল, কথাটা বলছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, এই সালফারের সবচেয়ে বড় যে সমস্যাটা, এটা হচ্ছে
এক কথায় ছোট্ট বাক্যে আমি বলি, দেহ মন নোংরা। দেহ মন নোংরা। যার দেহ মন নোংরা সেই সালফারের রোগী। আচ্ছা বলেন তো বর্তমান প্রেক্ষাপটে কার দেহটা, দেহ যদি নোংরা না হয় তাহলে মন কার নোংরা না? আমার একটা লোক দেখাইতে পারবেন কিনা চ্যালেঞ্জ যে তার মন নোংরা না? আরে 1000 লোকের 100 লোকের মধ্যে যদি 5 জনের যদি মন ভালো থাকে, এটার তো আর এই মানে কোয়ান্টিটি বা মানে গণনায় নেওয়া যায় না। তার মানে এখন 99% লোকের মনটা নোংরা কোনো না কোনোভাবে। অন্যের ক্ষতি করে দেওয়া এই যার ইচ্ছা তারাই সাফা। দেবর বাবির ক্ষতি করতেছে, বাবি দেবরের ক্ষতি করতেছে, ননদ বাবির ক্ষতি করতেছে, বাবি ননদের ক্ষতি করতেছে, শাশুড়ি বৌমার ক্ষতি করতেছে, বৌমা শাশুড়ির ক্ষতি করতেছে, সত কিনা? ভাই ভাইয়ের ক্ষতি করতেছে, চাচা বাস্তার ক্ষতি করতেছে। ওইটা এমন একটা জায়গা দেখেন যে ওইখানে মনটা ভালো আছে। সালভার কিন্তু মন পরিষ্কার করার ওষুধ। অবৈধ লোভ থেকে মুক্তি পাওয়ার ওষুধ হচ্ছে সালফার। অবৈধ লোভ থেকে মুক্তি পাওয়ার ওষুধ হচ্ছে সালফার। মনেই থাকে না কথা। অর্থাৎ সালফার হচ্ছে অবৈধ লোভ থেকে মুক্তি পাওয়ার ওষুধ। অর্থাৎ এই জন্য ওই যে বলি সর্বসাধারণের দরকার যে ওষুধটা, এখন এই ওষুধটার নাম সালফার। প্রথমে যেটা বলে আসছিলাম, সর্বসাধারণের দরকার যে ওষুধটা, এটার নাম হচ্ছে সালফার। আপনার বাড়ির কাছে আপনার ভাইটা বিদেশ গেছে, আপনি আপনার বাবিরে ডিস্টার্ব করতেছেন, চলছে না সমাজে নাকি? এই ধরনের কাজ যারা করতেছে, অর্থাৎ পরছিদ্র অন্বেষণকারী, পরছিদ্র অন্বেষণকারী হচ্ছে সালফার। পরছিদ্র অন্বেষণকারী মালয়েশিয়ান ভাষায় বলে চারি লুবাং। মালয়েশিয়ান ভাষায় বলে চারি লুবাং, মানে গর্ত খুঁজে। লুবাং হইল গর্ত। মালয়েশিয়ান ভাষায় চারি হইল খুঁজা, লুবাং হইল গর্ত। যে গর্ত খুঁজে মানে কি? গর্তা গাতা খুঁজে। গাতা খুঁজে মানে কি? অন্যের ভুল ত্রুটি ধরে বেড়ায়। অন্যের ভুল ত্রুটি ধরাই যেন সালফারের প্রধান কাজ। অন্যের ভুল ত্রুটি ধরাই সালফারের প্রধান কাজ। এইটা হইল বড় ছিদ্র অন্বেষণ করে। অন্যের ছিদ্র খুঁজে, যে অন্যের সে সালফারের রুগী অলস, সালফারের রুগী অলস, নিজে তো উঠতো না, বাসার সবাইরে বিরক্ত করে মারবো অর্ডার দিয়া, এই এটা কর, এটা গাইতে, এটা করছিলি, এই এটা কর, এটা কর। এই যে একটা অভ্যাস, এটা সালফার। যদি ভদ্র ভাষায় হয়, এইটা করো তো, এটা করো তো, ওইটা করো তো, হ্যাঁ অর্ডার দিতে থাকবে যে রোগীটা, এইটাই সালফার। চিনবেন কিনা? বড় ছিদ্র অন্বেষণকারী অলসতার কারণে অর্ডার বেশি দেয় এবং সে অর্ডার দিয়ে মজাও পায়। অর্ডারকারী হচ্ছে সালফার। বুঝাইতে পারলাম কিনা? বড় ছিদ্র অন্বেষণ, প্রত্যেকটা লক্ষণের গুরুত্ব আকাশ সমান। এই যে বলতেছি না, প্রতিটা লক্ষণের গুরুত্ব আকাশ সমান। অর্থাৎ দেহ মন নোংরা, দেহ মন নোংরা। সালফার হচ্ছে নোংরার ওষুধ। দেখবেন লোকগুলো সবসময় খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখে, সালফার দিলে সে বইয়ে পরবর্তী বার আসলে দেখবেন যে পরিপাটি হয়ে আসছে। সালফার দিলে সে বইয়ে। অর্থাৎ যারা নোংরা দৈনিকভাবে, মুখের এই অংশটা দেখবেন যে অনেকের এই খুব সুন্দর, এই যে এইটুকু আছে না, এইটুকুর ঘুরতে দেখবেন একটু কালো এরিছে, বা এইভাবে একটু কালো এরিছে। আসেনি এরকম চেহারা আছে স্যার? হ্যাঁ, অনেকের দেখবেন যে এই পর্যন্ত মোটামুটি সুন্দর, মানে পরিষ্কার, কিন্তু দেখা যায় এই দিক দিয়ে একটু কালো কালো, মানে কি ময়লার মতো জমে রয়েছে। এরকম রুগী আছে কিনা?
এখন দেখবেন একেবারে ছোট নোংরা, এটা নোংরা হয়েছে বলছি না, ময়লা, ছোট ময়লা। এইখানে দেখতে চিন্তা করবেন অনেকটা যে এই সাইডটা একটু পরিষ্কার, কিন্তু এই উপরের অংশটা এই সাইড পর্যন্ত অনেকটা একটু কালোই আসছে। এইটাই সালফার। বইয়ে লেখা আছে এই কথা? জি না। হ্যাঁ, দেখেই চিনবেন এটা সালফার। এইটা হইলো টার্গেট হয়ে গেল গাছ ঔষধ সালফার। পরে কি ওষুধ দেবো পরেরটা পরে, প্রথমত সালফার। অর্থাৎ দেখে চিনার উপায়, সে নোংরা, জামাটা পরছে তো খুব নোংরা, আর রুগী দেওয়া হয়ে গেছে, ওইখানে থাকতে রুগী হয়ে গেছে। কি রোগের জন্য আসছে দরকার নাই, জামাটা পরে আসছে খুব নোংরা, ওইটা সালফার। জামাটা যে নোংরা পরে আসছে এটা সালফার। জামা পুরানো যে পরিষ্কার করে রাখে এই সালফার। জামা নতুন হোক, যাটা নোংরা থাকে সে সালফার। আমি বুঝাইতে পারছি মনে হয়। নোংরা এই যে গরমের দিনও ওভারকোট পরে, একটার জায়গায় একাধিক জামা পরে, যে যিনি একাধিক জামা পরে, এই গরমের মধ্যে একটা ভারী গেঞ্জির উপর আবার একটা শার্ট গায়ে দিছে, একটা পাঞ্জাবি গায়ে দিছে, এরকম রুগীটা যে এসে সে সালফার। কেউ কিন্তু এখানে থাকলে রাখবে না, আমরা প্রত্যেকেই সালফার। কি বলছি বুঝছেন? গরমের মধ্যেও আবার আরো একটা জামা গায়ে দিছে, জামার উপরে যে জামা গায়ে দিছে সেই সালফার। আমি বুঝাইতে পারলাম সালফার দেহ মন নোংরা। আমি বলছি দেহ নোংরা, মন নোংরা, মিলে কিনা? এই যে স্যারটার মধ্যে বসছে তো সালফারের রুগী পাউডার নিচে দিয়ে বেশিক্ষণ বসতে পারে না, পাউডা এইভাবে স্যার উঠাই বসে। কখনো কখনো আমিও নিজেও গাড়িতেও যে বসে অনেক সময় দুই পাউড উঠেই বসে, রাখতেই পারি না বয়া নিচে, তার মানে আমিও সালফার। পাও নিচে রাখতেই পারি না, সালফার অনিস্তা। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারে না। যদি কিছুক্ষণ এক জায়গায় দাঁড়ায় তাইলে ওই যে এক পায়ের উপরে আটুর উপরে পাও দিয়ে হইলো একটু একবার খারিল। বুঝাইতে পারলাম কিনা? সালফার হইলো সেইটা যে পা উঠায় বসে, অভদ্রতা, ভদ্রতা নাই। সবাই বসছেন নিচেই, আলেমরা তো সব নিচে বসে, দেখবো হ্যাঁ পাওয়াটা একটু সরাই দিছে, সহ্য হইতেছে না, বেশিক্ষণ রাখতে পারে না, অনিস্তার। পাওয়াটা বিশেষ করে এক জায়গায় রাখতেই পারে। বুঝাইতে পারলাম কি? অনিস্তেই না সালফার, সালফার অনিস্তেই না, এক জায়গায় স্থির থাকতে পারে না, পা উঠায় যায় বসে সে সালফার। বুঝাইতে পারলাম কি? মাথার তালু, পায়ের তালু, হাতের তালু জ্বালা এবং উত্তাপ। মাথার তালু, পায়ের তালু, হাতের তালু জ্বালা এবং উত্তাপ। ছোট সময় আরাধনা সিনেমা দেখছিলাম, তো শহর থেকে বড় ডাক্তার এই গ্রামে, ওই ডাক্তারের সাথে গ্রামের হোমিওপ্যাথিক ডাক্তারটারে মানে খালি তুচ্ছ তাচ্ছিল্য করে আর কি, মানহানিকর কথা বলে। তো উনি বিরক্ত হইয়া সারা রাত হারিকেন জ্বালাইয়া সালফার আর বেলাডোনা সালফারটা পরে। আসলে ওইখান থেকে হোমিওপ্যাথিককে নেগলেক্ট করে আসে সবসময় মানুষের। তো পরে ওই যে হোমিওপ্যাথিক ডাক্তারের মেয়েটারই পরে বিয়ে করে, কবরই এলো মেয়ে, বুলবুল এলো নায়ক। তো বাপটা একেবারে খুনখুনা বুড়া দেখায় আর কি, বয়স্ক খুনখুনা বুড়া দেখায়। এইখানেও আমাদেরকে ইজ্জতে খাটো করছে। সবসময় তারা আমাদেরকে হ্যামারিং করে কোনো না কোনোভাবে কৌশলে। ওই চিত্র জগতে ওইটা একবারে গ্রামের বুড়া বৃদ্ধ একটা লোক একেবারে পাতলা করে বুঝা করে একটা বানাইছে হোমিওপ্যাথিক ডাক্তার। তো উনি বিরক্ত চ্যালেঞ্জ যে আমার সালফার ওই আমার হোমিওপ্যাথিকে ঠিক আছে। কারণ উনি এত বছর গ্রামে এই হোমিও সেবা দিয়ে এই এলাকার লোকের সেবা দিয়ে আসছে। আমাদের দায়িত্ব সেবা দেওয়া, আমরা খুদে দার্শনিক, উনিও খুদে দার্শনিক, আমি সেলুট করি তাকে। আমাদের দায়িত্ব মানুষের প্রাথমিক পর্যায়ে সেবা দেওয়া, নাকি? আমরা কি স্বাস্থ্যকর্মী? জগতের স্বাস্থ্যের নিয়ে আমরা চিন্তা করি, আমাদের যার পাশে তাকে পাই, যে অবস্থা পাই তাকে আমরা স্বাস্থ্য সেবা দিই, এটা আমাদের দায়িত্ব। ওই যে ডিমান্ড নিয়ে বসে থাকি, ঠিক আছে কিনা? তো উনি পরে হাতের তালু জ্বালা, মাথার তালু জ্বালা, হাতের তালু জ্বালা, পায়ের তালু জ্বালা, মাথার তালু জ্বালা সালফার উনি মুখস্থ করে।
হাতের তালু জ্বলা, পায়ের তালু জ্বলা, মাথার তালু জ্বলা, সালফার। উনি মুখস্থ করে ঠান্ডা, জ্বর, যন্ত্রণা, বেলাডোনা। ওখানেও শিক্ষার মধ্যে ভুল ঢুকাই দিছে। ঠান্ডা, জ্বর, যন্ত্রণা, বেলাডোনা, তিনটাই কিন্তু রোগের নাম। রোগের নামে হোমিওপ্যাথি চিকিৎসা নেই। ঠান্ডা, জ্বর, যন্ত্রণা, বেলাডোনা, তার মানে এই 3 রোগের ওষুধ বেলাডোনা। তাইলে ভুল না? ভুল। ও কিন্তু ওনার চ্যালেঞ্জটা ঠিক। উনি চ্যালেঞ্জ করে সারা রাত হারিকেন চালায় পরে, অর্থাৎ কি ওনাকে এলোপ্যাথিক বড় ডাক্তারটা যেটা পরে মেয়ের জামাই হয় এইটাই অপমান করছে। তাইলে পরে ঠান্ডা, জ্বর, যন্ত্রণা, বেলাডোনা, হাতের তালু জ্বলা, পায়ের তালু জ্বলা, মাথার তালু জ্বলা, সালফার। এই যে হাতের তালু, পায়ের তালু, মাথার তালু জ্বলা, সালফার, এইটা ঠিক আছে। জ্বালা এবং উত্তাপ ব্রহ্মতালুতে, পায়ের তালুতে, হাতের তালুতে। মানে জ্বালা মানে জ্বালা এবং উত্তাপ। উত্তাপ মানে আবার কি? তাপ। এইভাবে ধরলে বোঝা যায় যেমন আগুন লেগে রয়েছে, আগুনের মতন গরম হয়ে রয়েছে হাতটা, হয় না? তো এইটা বুঝার উপায় কি? রুগী পায়ে বেশিক্ষণ জুতা রাখতে পারে না, পায়ে বেশিক্ষণ জুতা রাখতে পারে না। জুতা পায়ে রাখা যায় না, যায় না। তো কি করছে? হাতের তালু জ্বলা, পায়ের তালু, এটা কি বেশিক্ষণ পায়ের তলায় জুতা রাখতে পারে না। এখন চিনার উপায় হলো, আমরা যদি সালফারের রুগী আসে তাকে সর্বময় জিজ্ঞাসা করব যে শীতকালে আপনি যে খাতা কম্বল দিয়ে ঘুমান, ওইখানে পরীক্ষাটা আমাদের এক্সামিনটা, আমাদের ডায়াগনোসিসটা ওইখানে সবচেয়ে উত্তম। তো শীতকালে যে আপনি কাতা কম্বল লেপ দিয়া ডাকেন, কতটুকু ডাকে ঘুমান? আমরা এই কথা বলবো না, তাকে শিখাই দিব না যে আপনি পাওয়াটা বার করে রাখেন কিনা। বুঝাইতে পারলাম? রুগী জিজ্ঞাসার সময় আমরা এই কৌশলটা অবলম্বন করবো যে শীতকালে যে আপনি লেপ, কাতা কম্বল লেপ দিয়া যে ঘুমান, কতটুকু ডাকে ঘুমান? এখানে অনেক প্রশ্নের উত্তর এসে বলি। চুরি নাম হইলে বলবো মুখ ডাইকে ঘুমাই। আর সালভারের হইলে আমি তো পাওয়াটা তো আমি লেপের নিচে রাখতে পারি না, তো কি করেন? ঠান্ডা বার করে দিই এই দিকটা বাতাসের জন্য। হয়ে গেল পৃথিবীর সেরা ঔষধ নির্বাচন হয়ে গেল সালভার। এখন রোগ যদি না সারে তা আমার দোষ, আল্লাহর মেহেরবানি নেই দরকার। বুঝাইতে পারলাম কি? যেই নারী বা পুরুষ যাই হোক পাওয়াটা খালি লেপের বাইরে রাখছে, তার জীবনে যেই রোগ হই হোক না কেন ওষুধ হইব সালফার। চিনুন যাইব কিনা? হ্যাঁ, চিনা যাইব। অতি প্রত্যুষে মলের বেগ, খাওয়ার পরে মলের বেগ। অতি প্রত্যুষে মানে অতি সকালে মলের বেগ, খাওয়ার পরে মলের বেগ। যারা 8টার সময় উঠে এরা 8টা বাজে পায়খানার চাপ দিলে পরে ঘুমাইতে হজা উঠে। আর যারা ফজরেই উঠে তাদের ফজরেই চাপ দিব। পায়খানার চাপে যদি ঘুম ভাঙে তাইলেই চাপ। খাওয়ার পরে যদি পায়খানার বেগ হয় তাইলেই চাপ। বুঝাইতে পারলাম কিনা? পায়খানার চাপে যদি ঘুম ভাঙে তাইলেই চাপ। খাওয়ার পরে যদি চাপ দেয়, মলে চাপ দেয় তাইলেই সালফার। মনে থাকবো কিনা? হ্যাঁ, দুইটা অতি উত্তম সিমটম। আর কোনো লক্ষণের দরকার নেই। যেই লক্ষণগুলো বলতেছি এক একটা মুক্তার মতন দামি। পায়খানার চাপে যদি ঘুম ভাঙে তাইলে সালফার, আর মলের ব্যাগে যদি ঘুম ভাঙে তাইলে যেরকম সালফার, খাইতে বসার পরে মলের ব্যাগ হয়েছে তাইলেও সালফার। চলবো কিনা? পাতলা পায়খানা আর আমাশার সবচেয়ে বড় ঔষধ সালফার। পাতলা পায়খানার আমাশার সবচেয়ে বড় ঔষধ সালফার। এলো আর সালফার এখানে সমসাময়িক। এলো হইলে ব্যাগ আসলে আর সহ্য করতে পারে না, এইটাই এলো। এইখানেও তো ব্যাগ আসলে সহ্য করতে পারে না, ঘুম ভাঙে। এইখানেও তো এলো নাকি, কিন্তু এখানে সালফার। এলো ব্যাগ আসলেই গেল, এলো কি সালফার ক্রোনিক। মনে থাকবে কি? মনে থাকবে? জি। হ্যাঁ, সালফারটা কেমন বুঝতে পারছি? পায়খানা ব্যাগে যাদের ঘুম ভাঙে, অর্থাৎ ছোট লক্ষণ হচ্ছে যারা সকালেই পায়খানা করে, সাধারণত সকালে 2-3 বার পায়খানা করে ফেলে, একটা না।
যারা 2-3 বার পায়খানা করে বলে একটা না। পৃথিবীর মধ্যে বদ হজমের ওষুধও সালফার, কৃমির ওষুধও সালফার, সেক্সের ওষুধও সালফার। এই সকল কারণেই সেক্স দুর্বল হয়ে যায়, তখন সালফার খুব কাজে লাগে। অতি ইন্দ্রিয় সেবা বা অতি হস্ত মৈথুন্য কইরা যাদের অবস্থা খারাপ তাদের ওষুধও সালফার। মনে থাকবে, অতি ইন্দ্রিয় সেবা কি বুঝেন? বেশি বেশি স্ত্রী সঙ্গম করছেন, স্ত্রীর সাথে মেলামেশা বেশি হয়েছে, অথবা অস্ত্রীর সাথে হয়েছে, সেটা বড় বিষয় না। অর্থাৎ অতি ইন্দ্রিয় সেবা বলা হয় এইটাকে। অর্থাৎ বেশি বেশি সঙ্গম অথবা হস্তমৈথুন করে সেক্স লস করছে যারা, তাদেরও শুধু সালফার, তাদের সেক্স বাড়বে সালফার নেই। বুঝাইতে পারলাম কিনা? তাহলে অতি ইন্দ্রিয় সেবার জন্য সালফার। মলের বেগে যাদের ঘুম ভাঙে, অর্থাৎ মলের বেগে যাদের ঘুম ভাঙে, আবার যাদের খাইতে বসলে খাওয়ার চাপ পড়লে যাদের মলের বেগ হয়, তাদের ওষুধ সালফার। লক্ষণ হচ্ছে এইটা, রোগ কি জানার দরকার নেই, একটা লক্ষণ নিলেই চলবে। বুঝাইতে পারলাম? যারা অভিজ্ঞ তারা অনেক লক্ষণ সঞ্চয় করবো, এটা হলো সার্বত, এটা হচ্ছে কি সমষ্টিগত লক্ষণ আহরণ করবো। একটা লক্ষণ পাইলে অন্যান্য লক্ষণ যাচাই বাছাই করে দেব। ঠিক আছে? তাইলে সালফারটা চিনলাম কিনা? দেহ মন নোংরা যে বলছি, মনে আছে কিনা? হ্যাঁ, আচ্ছা। এই মাথার তালু আর হলো গোসল। গোসলে অনীহা, গোসলে অনিচ্ছা, গোসল করিতে যারা চায় না, গোসল করলেই অসুবিধাগুলো বাড়ে। ওই যে পানিতে বৃদ্ধি আগে বলা হয়েছে না, গোসল করলেই সমস্যাগুলো বাড়ে। গোসলে অনীহা, গোসল করিতে চায় না, গোসল করিতে অনিচ্ছা, গোসল করিতে চায় না। শীতের দিনে তো মাসে একবারও গোসল করে না, যে শীতের দিনে সপ্তাহে একবারও গোসল করে না, সেই চায়। বুঝাইতে পারলাম কি? গোসল করিতে চায় না। এক জরিপে দেখছি, হ্যাঁ, এই আমেরিকায় 7% মানুষ বছরে একবারও গোসল করে না। 7% মানুষ, 7% লোক বছরে একবারও গোসল করে না। ওরা সবাই সালফারের রোগী। কোন দেশে আছে এটা আমি জানি না, ওরা সবাই সালফারের রোগী। গরমে বেদায় বেড়া গোসল করে, তারপরেও গোসল করতে শীত শীত লাগে, গোসল করতে শীত শীত লাগে। এইটা হইলেই চলবে, গোসল করতে শীত শীত লাগে। গোসল করতে গেলে এই শীত শীত লাগে যাদের, গোসলটা করতে চায় না, গোসল করতে গেলে শীত শীত লাগে যাদের, তাদের রোগী সালফার। গরম পানিতে গোসল করে যায়, গরম পানিতে গোসল করে যায়, হ্যাঁ সালফার। বুঝাইতে পারলাম কিনা? এই যে গরমের দিন যায় গরম পানিতে গোসল করে, সে 100% সালফার। কীভাবে হইলো জানি না, রোগ কী হয়েছে তাও জানার দরকার নেই। রোগের কথা রুগী আমাদের কাছে বলবে, আমরা লিখে রাখবো, কিন্তু খুঁজবো আমরা লক্ষ্য। গরম পানিতে গোসল করেছে সে সালফার। মনে থাকবে কি? গোসল করে না যায়, গোসল করলে সকল অসুবিধা বাড়ে যায়, গোসলে বৃদ্ধি। মনে থাকবে কিনা? এই কথা লেখা আছে কোথাও হয়তো। গোসলে বৃদ্ধি, গোসল করতে চায় না, গোসলে অনীহা, গোসলে অনিচ্ছা। শিশুকে গোসল করাইলে যখন কাঁদে, এই শিশুটাই সালফার। সে তো আর বলতে পারবে না আমি গোসল করতাম না। ছোট মানুষ বলতে পারে আমি গোসল করতাম না, এই কথা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো নাকি? শিশু গোসল করাইলে যখন গোসল অবস্থায় কাঁদে, তখনই সালফার। বুঝাইতে পারলাম কিনা? অর্থাৎ তার গোসলে সমস্যা, গোসলে বৃদ্ধি, এই জন্য সে বলতে পারে না, তার বাসা হইলো কান্না, সে কান্না দিয়ে না করে আমার গোসল করাই না। বুঝাইতে পারলাম কিনা? গোসল করাইতে গেলে কাঁদে, এই লক্ষণটা খুঁজবো শিশুর মধ্যে আমরা। বুঝাইতে পারছি কি? বাচ্চাটারে ধোয়াইলো গন্ধ যায় না, এটা সুরিনামের লক্ষণ, সালফারের লক্ষণ। এই জন্য অতি স্পষ্টভাবে বলি না, পরিষ্কার হয় না, গন্ধ থাকে। আচ্ছা, এই যারা এই যে এই গাড্ডা আছে না, এইটারে নদ্য কইরা যারা হাঁটে, মানে গার কুজু, গার কুজু যেই লোকটা দেখবেন যে গাড্ডা খুঁজে কইরা হাঁটে,
দেহ এটা হলো বডি কনস্ট্রাকশনের সাইজ দেহটার এই যে কুচু করে মাথাটার এই গাড্ডারে নিচের দিকে কুচু করে হাঁটে যায়, অর্থাৎ একটু কুচু করে গার গলা এটা যারা কুচু করে হাঁটে দেখেন কিছু লোক এইভাবে হাঁটে, হ্যাঁ হয় কি না? কিছু লোক এরকম হয়ে গেছে না যে কুচু হয়ে গেছে এইখানে, সেই সালবার তার বডিগত সালবার, বিশেষ অঙ্গে বিশেষ স্থানে বিশেষ লক্ষণ। মনে থাকবো কিনা? শিশুদের যতক্ষণ পাকা দিয়ে বাতাস করে ততক্ষণ ঘুমায়, বাতাস যতক্ষণ করে ততক্ষণ ঘুমায়, বাতাস বন্ধ তো জায়গা যায়। এই লক্ষণটা থাকলেই সালবার। কি রোগ হয়েছে জানার দরকার নেই। বুঝাইতে পারলাম কিনা? এই বালিশে উঁচু বালিশে ঘুমায়, সালভারের আরেকটা লক্ষণ হচ্ছে নিচু বালিশে ঘুমাইতে পারে না, গাড্ডা ওই যে গাড্ডা খুঁজু না, এই জন্য উঁচু বালিশে ঘুরে ঘুমাইতে পছন্দ করে। ওই যে গাড়টা খুঁজু নিচে বালিশে হইলে তো এইখানে ওইদিকে হাইলা যায়, এই জন্য উঁচু বালিশে ঘুমাইতে সালভার পছন্দ করে। অতি প্রত্যুষে ক্ষুধা, অতি প্রত্যুষে মলের পায়খানা হয়, আর দুপুরে ক্ষুধা লাগে, দুপুরের আগেই ক্ষুধা লাগে। যাদের 11টার দিকে 12টার দিকে দুপুরের আগে খাওয়ার সময় হয়েছে না, যাদের নিয়মিত ক্ষুধা লাগে, খাওয়ার সময় হয়েছে না, দুপুরের না দুপুরের খাওয়ার সময় হওয়ার আগে যাদের ক্ষুধা লাগে তারা সালবার। দুপুরে খাওয়ার সময় হওয়ার আগে যাদের ক্ষুধা লাগে, কন্টিনিউ ক্ষুধা লাগে, তারা সালবার। অতি প্রত্যুষে মলের ব্যাগ, অতি প্রত্যুষে কি উদারাময়, দুপুরের আগেই ক্ষুধা, এই হইল সালবার। মনে থাকবে তো? বলছিলাম যে মনে আছে কিনা যে পুরাতন রোগের দোষ নষ্ট করার জন্য সালফার বেশি ব্যবহার হয়, আবার অন্তর্বর্তী ঔষধ হিসাবে সালফার খুব বেশি ব্যবহার। অন্তর্বর্তী বুঝলেন কিনা? যে ওষুধটা রুগীর লক্ষণে মিলে এই ওষুধটাই দেয়, কিন্তু কাজ হইয়া হয় না, তখন আবার সালফার জন্য। লক্ষণ ঠিক আছে, ওষুধের নির্বাচন ঠিক আছে, কিন্তু কিছু তোর কাজ হয় না, তখন আবার সালফার দেওয়া লাগবে। বিশেষ করে লাইকোপোডিয়ামের আগে এবং পরে সালফারের ব্যবহার খুব ভালো। ক্যালকেরিয়া কার্বের পরে সালফার মধু, ক্যালকেরিয়া কার্বের সালফারের পরে ক্যালকেরিয়া কার্ব বিষ, অর্থাৎ ক্ষতি হইতে পারে, মৃত্যু হইতে পারে, অনিষ্ট হইতে পারে। মনে থাকবো কিনা? ক্ষতিগ্রস্ত হইতে পারে। কখনোই আমরা ক্যালকেরিয়া কার্বের পরে সালফার দিব না। আর সালফার ব্যবহার করার পরে আদর্শ চিকিৎসক হইলে একবার হইলো ক্যালকেরিয়া কার্ব দিয়ে লোক। সালফার ব্যবহার করে রোগী অন্য ঔষধ আইলো ক্যালকেরিয়া কার্ব অন্তত এক ডোজ দিয়ে চিকিৎসা করা উচিত, যাদের নিয়মিত চিকিৎসা করে। সালফারের পরে ক্যালকেরিয়া কার্ব অনুপূরক হিসেবে খুব ভালো কাজ করে, আর সালফারের পরে ক্যালকেরিয়া কার্ব যেরকম কাজ করে, ক্যালকেরিয়া কার্বের পরে সালফার দিলে এমনই ক্ষতি করে। বুঝাইতে পারলাম কিনা? সালফার অত্যন্ত স্বার্থপর, সালফার অত্যন্ত স্বার্থপর। আগেই বলছি, এই কথাগুলো আগে বলছি। পরছিদ্র অন্বেষণকারী যারা, ওরা স্বার্থপরই হয়, অত্যন্ত স্বার্থপর। তাইলে এক ভাই এজন আরেক ভাইরে গালি দেয়, তুই একটা স্বার্থপর, তাইলে এই ভাইটা ওই রুগী সালফারের নাকি? এক গুণজন আরেক গুণের বোকা দেয় যে তুই একটা স্বার্থপর, কারণ অনেকদিন যাবো চলতে বুঝছে কতটা স্বার্থপর সে, তাহলে যারা স্বার্থপর গালি দিল সেই সালফারের রুগী। বুঝাইতে পারলাম কি? আমি স্বার্থপরতা এখানে খুঁজে পাওয়া বড় কঠিন, কিন্তু রুগীর সাথে এই জন্যই যে আসে তার লক্ষণ, তার কাছ থেকে লক্ষণ নেওয়া জরুরি। আচ্ছা, স্বার্থপর। আচ্ছা, নরেন্দ্র চার কথা, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা, কথাগুলো বলা হয়েছে কিনা? হ্যাঁ। প্রাতকালে মলের ব্যাগ ও মধ্যাহ্নে ক্ষুধা, বলা হয়েছে কিনা? আচ্ছা, স্নানে অনিচ্ছা, দুধ দেওয়ার ইচ্ছা, এই যে বলা হয়।
এ বলা হয় না। স্নান মানে গোসল, গোসল বলা হয়েছে, কিন্তু দুধ খাইতে চায় না, দুধ খাইলে অসুবিধা বাড়ে। দুধ খাইতে চায় না, দুধ খাইলে অসুবিধা বাড়ে। মাছ খাইতে চায় না, মাছের গন্ধ শুকতে চায়। দুধ খাইতে চায় না, দুধ খাইলে অসুবিধা বাড়ে। যার পেট খারাপ হয় দুধ খাইলে সেই সালবারের রুগী। বুঝাইতে পারলাম কিনা? যার পেট খারাপ হয় দুধ খাইলে, খালি কেউ আমি দুধ খাই সহ্য করতে পারি না, দুধ সহ্য হয়ই না। এখন যেই বাচ্চার দুধ সহ্য হয় না, গাভীর দুধ, তার ওষুধ কি? মায়ের দুধ সহ্য হয় না, তার ওষুধ কি? সালবার। অর্থাৎ দুধ সহ্য হয় না, কার দুধ এটা জানার দরকার নেই, লেখছে দুধ সহ্য হয় না। তাইলে যেই বাচ্চাটা মায়া এসে বলে খালি দুধ খাইলেই পায়খানা করে, দুধ খাইলেই পায়খানা করে, বুঝাইতে পারলাম কিনা? দুধ যা সহ্য হয় না, এলোপ্যাথিক ডাক্তার লিখে দেয়, হ্যাঁ ব্রেন কিনছে যে টাকা দিয়ে লিখে দেয় ল্যাকটোজেন খান, ফ্যাক্টোজেন খান, এইখান এইটা 1 2 2 3 3 4 বার খাওয়ার। অর্থাৎ নষ্ট করে লাইছে পৃথিবী কেমিক্যাল খাওয়াইতে খাওয়াইতে সারান সাদা। আরে এইটাই তো, গরুর দুধ না খাওয়াইতে পারলে তো এই কেমিক্যাল দুধ বেসন যাইব, এইটা হইলো ফর্মুলা। আরে এই ফ্যাট নষ্ট হওয়ার জন্য তুই সালবার, এই ফ্যাট একবারে পরিষ্কার করে দিব সালবারে। কেমিক্যাল দুধ বিক্রির জন্য ওই যে প্রথমে যেটা বলছিলাম কর্পোরেট ডিসিশন, কেমিক্যাল ব্যবসায়িক সিদ্ধান্ত। কেমিক্যাল দুধ যাতে বাজারে বেশি বেশি বাজারজাত হয়, এই জন্য বড় বড় ডাক্তারকে দিয়া এই কথাগুলো প্রচার করা হয়। হ্যাঁ সহ্য হয় না তো কি হয়েছে, আমাদের কাছে আইব, সহ্য হয়ে যাবো, আমরা সালফার দিয়ে দিব, এই কথাই বলতে চাচ্ছিলাম। দুধ যে সহ্য হয় না এই জন্য সালফার, দুধ যে সহ্য হয় না এই জন্য সালফার। মায়ের দুধ, গায়ের দুধ, যে কোনো দুধে সহ্য হয় না শিশু, কোনো চিন্তা নাই, সালফার। ওই তো না আবার এখন ওরা সালফার খাওয়ান যাই কইতাছে যে আমি জীবনও দুধ মুখ দিতে পারি না, হ্যাঁ রে সালফার খাওয়াই দেখছি যে এখন সে নিয়মিত দুধ খায়, তার এখন সহ্য হয়। তাইলে সালফার মনের পরিবর্তন করে, ইচ্ছার পরিবর্তন করে না? আনাইলে হয় কি কিনা? এইবার আসে পাগলের ওষুধ সালফার। আচ্ছা বলেন দি, কোন পাগলটা নোংরা থাকে না? মিলে কিনা? আচ্ছা কোন পাগলটা নোংরা থাকে না? পাগলটা তো এই রাস্তার মধ্যে বেরো ঘুমাইতেছে, সে নোংরা না? ওই যে বলছিলাম দেহ মন নোংরা ছিল, এই জন্যই পাগল হয়েছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওই যে পড়াইতেছি, গাড়ি পাঠাবো ড্রাইভার করতে গিয়া, তো ড্রাইভার যাইব না কে, আজকে ছুটি না, গাড়ি নিলে ঘুমাবো ভার্নিকারে মোটর সাইকেল দাইয়া নিয়ে যেত। দেহ মন নোংরা ছিল বিধায় পাগল হয়েছে। পাগল এমনি হয় নাই তো, একদিনে কেউ পাগল হয়েছে? আপনার কি মনে হয় যে এটা জন্মগত, এটা বংশগত পাগল? হ্যাঁ সালফারের রুগী। আর যেটা নতুন হয়েছে পাগল, ওই যে প্রেম কইরা যেটা হয়েছে এইটা না, এইটা হইল নেট্টামি। প্রেম কইরা যেটা হয়েছে এটা নেট্টামি। অর্থাৎ যেই রুগীটা, যে পাগল কখনো নোংরা ছাড়া থাকি কিনা, তাইলে ওই যে বলছিলাম যে নোংরা, এই জন্য পাগলের ওষুধ সালফার। তবে একটা লক্ষণ আছে উত্তর পাগলের, লক্ষণটা জানি কি? আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো খুব যত্ন সহকারে ব্যাগের মধ্যে রাখে। সিগারেটের প্যাকেট একটা কাগজ করে রয়েছে সুন্দর করে, উঠটা বাজবুজ কইরা হেড দেয়, কিন্তু কোনো ইজ্জত নেই, হ্যাঁ কিন্তু পুরা দেওয়া ময়লা। একটা কাগজ সুন্দর করে বাজবুজ কইরা, বাস কইরা সুন্দর করে একটা ডিজাইন কইরা, এরপরে দেখেন একটা পলিথিনের ভিতরে বইরা কুমারের মধ্যে যেই পাগলটা লইয়া ঘুরতেছে, হ্যাঁ রে ওষুধ নিয়মিত খাওয়াইলেই পাগল বলে ইনশাআল্লাহ। আল্লাহর মেহরবানিটা দরকার। কত বড় মাপের ওষুধ, যে দেহ মন নোংরা, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয়। ভালো আছো?
বলো ব্যস্ত না, বলো। আচ্ছা, তুমি একবার আইসো বিকালে একদিন, হ্যাঁ, বসে এখানে একটা লিখি করে ওষুধ দিও। দেহ মন নোংরা না হইলে কেউ পাগল হয়েছে। এখন এর দেহের কোনো যত্ন নাই, দেহ শোয়ে রাখছে এই মাটির মধ্যে, কিন্তু যেই কাগজটার কোনো দরকারই পৃথিবীতে পড়বো না, একমাত্র যারা ওই যে বলা বলতে আছে গুত্ত খেলা এগো যারা এই সিগারেটের কাগজটা বাস কইরা যত্ন কইরা, বুঝছেন, উপরে লইয়া ঘুরতে আছে পলিথিনের ব্যাগ কইরা লইয়া, এরকমের পাগল দেখছেন কিনা? হ্যাঁ, একটা লোক দায়িত্ব দেন যে আপনি খালি প্রতিদিন সকালে খালি ওষুধটা খাওয়াই দিয়ে, সমস্যা মরে গেলে কই হ্যাঁ জানি কি খাওয়াইছিল, এইটাও সমস্যা, যে হ্যাঁ তো কি জানি খাওয়াইতো না মাইরে লেছি, সমস্যা। কিন্তু দায়িত্ব নিয়ে চিকিৎসা করলে কেউ সালফার খাওয়াইলেই ভালো হয়ে যাবে, ভালো, আল্লাহর মেহরবানি দেখালি দরকার। অর্থাৎ যারা এখন ওই পাগলটা তো রাস্তার, আমি তো রাস্তার না, আমি তো রাস্তার না, দলিলটা ঠিক মতন রাহি নেই, কিন্তু অন্য একটা কাগজ একটা সিরুকুটকেও লেখা দিছি, এটা যত্ন সহকারে রাখছি, আমিও পাগল, আমার ওষুধ সালফার। বুঝাইতে পারলাম কিনা? কোন বইয়ে লেখা আছে এই কথা? হ্যাঁ, কোন বই এই বিষয় এই ধরনের কথা উল্লেখ আছে? অনেক মেটেরিয়া বসছেন আছে। অর্থাৎ দেহ মন যে পাগলটাই যে অপ্রয়োজনীয় জিনিসটা যত্ন করে রাখে এটা দেখা যায়, কিন্তু আমি যে রাখতেছি দেখা যায় না। দলিল রাখছি অযত্নে, টাকা পয়সা অযত্নে রাখছি, কিন্তু দেখা গেছে যে এইটা মুখের একটা চিঠি আসিল, যে মুখের একটা চিঠি আসিল যে হ্যাঁ লেখছিল গোপনে মুখরে, এইটারে যত্ন করে রাখছে, এমন লোক আছে কিনা? হ্যাঁ, এইটাও সালফারের রুগী। তার রোগ কি হয়েছে জানার দরকার নেই। এমন যদি উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ পাবেন। অযত্নে অপ্রয়োজনীয় জিনিস যে যত্নে রাখে। এবার একটা সত্য কথা বললে বলবো কিনা? হ্যাঁ, বলবো, ভাগ করবেন না তো? হ্যাঁ, আচ্ছা। আমার বউটা যে খোলা বাজারে ছেড়ে দিলাম, এটা আমার খুব প্রয়োজনীয় বস্তু। হ্যাঁ, আপনি আসতেন পরে বউরে বলতেছে এই মাগি বাদ দিয়ে গিয়া হুজুরে, কে রে হুজুরে বাদ দিতেছে না? আমার বউ আপনি হুজুরে যে হুজুরে বাস দিতেছে না, মিষ্টি মিষ্টি হাসি দিতেছে না, হুজুরও তো মাঝে মাঝে চোখ টিভি দিতেছে। নিজের সমালোচনাই করলাম, আপনারই করলাম, হুজুরেরই করলাম, হচ্ছে কি না? ওই যে আব্দুর রহমান সাহেবের শেষ পর্যন্ত খুন করছে ছুরি দিয়া, একটা ঘটনা 1 বছর 1.5 বছর আগে পাইছিলাম। ইমাম সাহেব আমার বউটা করে লয়ে যাইতেছে না, হচ্ছে কি না? তাইলে আমার যত্নের বউটা অযত্নে যে দিলাম, আমি সবাই সালফার। পৃথিবীটা এখন সালফারের গোলাম, পৃথিবীর লোক সব সালফার হয়ে গেছে। মনেরও সত্য, মনটা নোংরা হয়ে গেছে। প্রথম কথা, দেহ মন নোংরা যার তার ওষুধ সালফার। দেহ মন নোংরা যার তার ওষুধ সালফার। দেহ মন নোংরা যার তার ওষুধ সালফার। প্রবাদ বাক্য। জি স্যার। দেহ মন নোংরা যার তার ওষুধ সালফার। বড় করে সুন্দর করে লেখেন প্রবাদ বাক্য। দেহ মন নোংরা যার তার ওষুধ সালফার। বুঝলাম কেন না, বুঝায় আসলো কিনা? এক কথায় সালফার হয়ে গেছে, কিচ্ছু লাগে না। দেহ মন নোংরা যার তার ওষুধ সালফার। কার যে না এটা চিনি না। ওই যে বললাম না, আমরা সবাই সতর্ক হয়ে যাই, আমরা সবাই সতর্ক হয়ে যাই। তো আমি যে কথাটা বলি আর কি, এই কথাটা অতি দুর্বল, অতি অতি দুর্লভ, খুব প্রয়োজনীয়। আমরা প্রত্যেকে নিজেদের মেয়েদেরকে আরেকজনের কাছে পাঠাচ্ছি। রাস্তাতে আমার মেয়ে ঘুরতেছে, আমার মেয়ের মার্কেটে বা আমার বউয়ের মার্কেটে পাঠাই দিছি, আমরা সবাই সালফার হয়ে গেছি। আরে সম্পদ আমার বুক করে অন্য মানুষ গিয়ে ধাক্কায় গুতায়। আরে
আমি দেড়মোহর দিয়ে বিয়ে করছি, আমার বউ আপনার কাছে যাইব কে? দেড়মোহর না কিনছি আমি, দেড়মোহর মানে কি বউ কিনছি আমি, এটা আমার ব্যক্তিগত সম্পদ। এইটা যায় অপ্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করা যায়। হে ঠিক এরকম হয়ে গেছে, আমার এই প্রয়োজনীয় জিনিসটা আমার কন্ট্রোলে হুজুরের কন্ট্রোলে ছেড়ে দিছি। হুজুর হইতো কিছু হইতো না, তুমি খাওয়াই দিও আজকে আইলে। হুজুর ডাই হইতো ওই হুজুরের সাথে তো ভালো ব্যবহার করা লাগবে নাকি? খারাপ ব্যবহার করলে আবার যদি কমপ্লেন হয়। হুজুরের সাথে ভালো ব্যবহার করতে গিয়া মুরব্বীর সাথে মেম্বার সাহেবে আসছে তো কি হয়েছে, মেম্বার সাহেবের বউর সাথে বউ আইডিয়া বাড়িয়ে জায়গা হয় কিনা? কেন বউ দেয়? তাহলে মেম্বারের সুবিধাটা পাওয়া যাবে। ওই যে যারা ডিলিংস করে, এখন ডিলিংস করে যারা, বউ পাঠায় দিছে কার কাছে, সেই লোক বউ নিছে কার। ওই যে আওয়ামী লীগের জলিল সাহেব যে মারা গেছে, প্রায় তো সাধারণ সম্পাদক জলিল সাহেবের এই যে কম বয়সে সুন্দর একটা বউ যা ছিল, এটা বাগিনার বউ। বাগিনা এলো মামার কাছে পাঠাইছে কি ফাইল সাইন করার জন্য। বাগিনার বউ নিয়মিত মামায় বাগিনার ফাইল আইলে সাইন করে দিতে রে, বউর ক্ষমতাটা কি? এখন আস্তে আস্তে চিন্তা করে দেখছে যে ফাইল না লাগবে না, তুমি ফাইলেই থেকে যাও। জলিলের বউ যেটা, দ্বিতীয় বউ যেটা, এই বাগিনার বউ প্রতিবেশী আপন না, কিন্তু বাগিনার বউটা ডিলিংস করতে গিয়ে একবারে বাগিনার বউডই একটা বিয়ে করে বসে হচ্ছে কি না এরকম। প্রত্যেকটা প্রোফাইল সাইন করার জন্য এখন মানারি ইউজ করা হয়। হিটলারের সাথে একটা মেয়ে ছিল মাতাহারি নাম, ওই মেয়ে, অর্থাৎ সব জায়গায় এখানে নারী ব্যবহার হয়। তা আমার নারীরা যে এত মূল্যবান সম্পদ যে আমি বাজারে ছেড়ে দিছি, তাইলে আমি কি যত্ন করে রাখলাম, তাইলে আমি সারতাম। বুঝাইতে পারলাম কিনা? আর যাই নিল, হ্যাঁ নিছে অবৈধ লোভের কারণে, হ্যাঁ সারতাম। টাকা খাইয়া যায় সাইন দিল অবৈধ লোভের কারণে, সেও সালবার। যাই বউরে দিয়া সাইন করাই আনলো, হ্যাঁ সালবার। তাইলে বাকি রইল কে? সবাই মেম্বারে তো আইছিল, হে বিচার আমি যাই পারতাম না, আমাকে তুই গিয়া কথা কর, তোর কথা কইলে শুনবো। চলছে কিনা সমাজে? প্রতি ঘরে ঘরে চলছে কিনা? মানে কি, মুখরে নিয়ন্ত্রণ করতে বউটা যে ব্যবহার করতেছে সে সালফার, আর যে বউটারে সুযোগ পেয়ে ব্যবহার করতেছে সেও সালফার। তাহলে সমাজে বাকি রয়েছে কি? আমি বলছিলাম যে 99% রুগী সালফারের, 99% চোখে দেখা সুস্থ মানুষ সালফারের রুগী। তাইলে কি সালফারের বেশি ব্যবহার হইব না? ভুলইব। আমরা যেই রোগের চিকিৎসা করি না কেন, সর্বশেষ অর্ডার আমার আমরা যেই রোগের চিকিৎসা করি না কেন, আমার অর্ডার হচ্ছে যে যেই রুগীটা আসলো সে যদি শ্বাসকষ্টের রুগী না হয় আর যক্ষার কাশির রুগী না হয়, তাইলে মুখ পাতে অন্তত তাকে 1 ডোজ সালফার দিয়ে দিই। ওষুধ নির্বাচন যাই করি, তাইলেই দেখবেন অর্ধেক ভালো হয়ে গেছে। চলবো জানি না, এর চেয়ে ভালো বক্তব্য দেওয়ার যোগ্যতা আল্লাহ আমাকে দিছে কিনা। যদি ইতিহাস হয়ে থাকে, আজকের এই বক্তব্য পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাস, শ্রেষ্ঠ হোমিওপ্যাথ হইতে পারে। আমি মনে করি যিনি আজকের কথাগুলো মেনে চলবে, তা সে হবে পৃথিবীর সেরা চিকিৎসক। সতর্কতা রইল। কি সতর্কতা? শ্বাসকষ্ট আর যক্ষা কাশি যদি হয় তাহলে বুঝে দিয়ে, আর যদিও দেন তাইলে সাবধানতাটা আগে অবলম্বন করতে হবে। অসুবিধা বাড়ার সাথে সাথে ওষুধটা বন্ধ। এখন সালফার হইলে যদি চর্মরোগ বাড়ে, সালফার খাইলে তো চর্মরোগ বাড়িবই। তো উভয় কি, নারকেলের তৈল, রুগী 3 বার যদি নারকেলের তৈল লাগায় তাইলে আরাম পাবে। সকালে একবার, গোসলের পরে একবার, রাত্রে ঘুমের আগে একবার। কিন্তু এই নারকেলের তেল যেটা আমরা এখন লাগাই প্যারাশুট, এটা নারকেলের তেলই না, এটা নারকেলের তেল, এটা লিকুইড প্যারাফিন, এটা নারকেলের তেল হইতে পারে। আমরা যদি নারকেল ভাঙ্গায় তৈল করে নিই নিজেরা, তাইলে সবচেয়ে সেরা হইব। নারকেলের তেল লাগাইলেই অবস্থার কিলার হয়ে যাবে। মলদারে কৃমি, সালফারের একটা লক্ষণ।
সালফার খাইলে কৃমিটা আস্তে আস্তে চিকুন হইয়া বিলুপ্ত হয়ে যায়, ডাইরেক্ট কৃমির ওষুধ। বলছিলাম যে সেক্সের ওষুধও সালফার, যার কৃমি হয় তার সেক্স নষ্ট হয়, এই জন্য সালফার কৃমির ওষুধ, সালফার সেক্সের ওষুধ। আমি বুঝাইতে পারলাম কিনা সালফার কি? সালফার হচ্ছে গন্ধ। সোরাইসিস নামের যে চিকিৎসাটা পৃথিবীতে এলোপ্যাথিক ডাক্তাররা করে, এইটাও সালফার দিয়ে করে। সোরাইসিস নামে এলোপ্যাথিক চিকিৎসকরা যে যত ধরনের মলম, বাল, চর্মরোগের ওয়াইটম্যান, পানি, অর্থাৎ ওই যে স্কারবিউল, যত ধরনের ওষুধ, চুলকানি রোগের জন্য, চর্মরোগের জন্য যত ধরনের ওষুধ হয়, এটার কাঁচামাল হয়েছে সালফার। প্রধান কাঁচামাল সালফার, সাথে অন্যটা ব্যবহার করে। যদি মনে করেন কাগজপত্র লাইসেন্স করে খালি মলম বেচে বা জীবন চালাইবেন, মলম কোম্পানি করবেন চুলকানি রোগের, আপনি বানায় নেন সালফার দিয়ে, কাগজ কলম লাগবে। অর্থাৎ কি আপনি ওই যে আছে না গ্লিসারিন, গ্লিসারিনের সাথে সালফার, ওই যে আমাদের যে 10 ভাগের 1 ভাগ যে হিসাব অনুযায়ী, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ যেটা মাদার বানায়, মাদার বানানোর যে ফর্মুলা 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10 ভাগ হচ্ছে গ্লিসারিন, 1 ভাগ হলো সালফার। মিশাইয়া মলম বানাইয়া খালি মলম বেছেন না, যে একবার নেয় হ্যাঁ আপনার ভাতাল তেনে খুঁজা বার করে নিব, চর্মরোগ লাগাইলেই ভালো যাবে। এইটাও সালফার, গন্ধ। মনে থাকবো কি পরিমাণ কি হইব? 10 ভাগের 1 ভাগ, 10 ভাগ গ্লিসারিন, 1 ভাগ সালফার। এটা অসাধু চিকিৎসা, এটা শিখাই না, এই জন্য ভাব হইব আমার, কারণ আমরা বাহ্য প্রয়োগ নিষেধ। এরপরে কেউ যদি ব্যবসা করতে চান, ওয়াইনমেন্ট ক্রিম বানান, যেটা বানাইতে চান, এটার কাঁচামাল হচ্ছে এই সালফার। যত পৃথিবীর চর্মরোগ হয় সব ওষুধ তৈরি হয় সালফার দিয়ে। মনে থাকবো কিনা? সালফার প্রধান কাঁচামাল। অন্যান্য ওয়াইনমেন্ট ক্রিম এইটা বানাইতে গিয়ে এটারে কিছু কন্ট্রোলিং করার জন্য কিছু অন্যান্য ওষুধ ব্যবহার করে, মূল কাঁচামালটা সালফার। মনে থাকবো? ওই যে ব্যাট এই ব্যাট কত ক্রিম বেছে না, সব সালফার কাঁচামাল। মনে থাকবো? এক একজনে এক এক ফর্মুলাই তৈরি করছে। আবার এটার সাথে ঠান্ডা করার জন্য, গরম করার জন্য আলাদা আলাদা ওষুধ ব্যবহার করছে। মনে থাকবো কিনা? মূলটা হচ্ছে কাঁচামালের সাথে ভেষজ বড়টা কিন্তু সব গ্লিসারিন। মনে থাকবো কিনা? এখন ওই যে চুলকানির জন্য যে পাউডার বানায় বেছে বাজারে, ওই যে গামাসি পাউডার, এটা তো সালফার ব্যবহার করছে। বুঝাইতে পারলাম কিনা? ইচ্ছা করলে কেমিস্ট্রি দিতে পারবেন কিনা? বড় ডাক্তার, বড় ফর্মুলা আছে কিনা? অর্থাৎ আমি মনে হয় আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি, আপনারা কতটা আপনাদের মতো করে বুঝছেন আমি জানি। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি, আপনারা সফলতা ব্যর্থতার দায়িত্ব নিয়ে কাজ করবেন, এইটাই আমার জানার বলার বিষয়। তো যাই করি না কেন, হ্যাঁ এই টিস্যু তো পাই না, ওইটা আর নাক পরিষ্কার করে হয়েছে। এই যে দেখেন, আমিও অপ্রয়োজনীয় জিনিস কত যত্নে রাখি, ঠিক আছে কিনা? পড়াইছিল মনে রাখে, এই যে ঘন ঘন কাঁচা সর্দি লাগে, এইটাও সালফারের লক্ষণ। আমি অযত্নে রাখি নাই, এই দুইটা রাখছি, যত্নই রাখছি। আচ্ছা, কোথায় রাখি? অর্থাৎ যা যা বললাম, তো আমাদের কাছের এবং দূরের সাথী ও বন্ধুরা সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।